তার জমানো যে খাবার, গাছের ভিতরে যে জমানো খাবারটা, সে খাবারের পরিমাণটা বাড়বে। কি কি হবে? এই ট্রাইকোডানলটা, এই যে দুটি হরমোন, অক্সিন ও সাইটোকাইনিন, এর কাজ বাড়িয়ে দিবে। একে বলা হয় স্টিমুলেট করা, অর্থাৎ নিজে হরমোন হিসেবে কাজ করে না, কিন্তু অন্য হরমোনদের। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষক উদ্যোক্তরা। আমি কৃষিবিদ ইসলাম ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি পিজিআর সম্পর্কে আলোচনা করব। তার নাম হচ্ছে মিরাকুলান। আপনারা কম বেশি সবাই এই পিজিআরটির নাম শুনেছেন বা ব্যবহার করেছেন। পিজিআর হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। উদ্ভিদের ভিতর যে 5টা প্রাকৃতিক হরমোন থাকে সবচেয়ে বেশি পরিমাণে, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিটিক অ্যাসিড, এই যে যেই উপাদানগুলো থাকে প্রাকৃতিক হরমোনগুলো, সেগুলোকে ব্যালেন্স করা হলো মূলত এই পিজিআর গুলোর কাজ, যেগুলো আমরা বাইরে থেকে সাপ্লাই করে থাকি, অর্থাৎ স্প্রের মাধ্যমে বা সেচের মাধ্যমে গাছকে আমরা সরবরাহ করে থাকি। তো সেভাবে কোন কোন পিজিআর দেখা যায় তারা এমন কিছু উপাদান থাকে যারা সরাসরি হরমোনের সঙ্গে মিশে হরমোনের মতোই কাজ করে। আবার কিছু কিছু পিজিআর দেখা যায় এমন কিছু উপাদান থাকে যারা নিজে হরমোন হিসেবে কাজ করে না, কিন্তু এই যে হরমোন গুলোর নাম বললাম, এদেরকে স্টিমুলেট করে কাজ করার জন্য, ত্বরান্বিত করার জন্য কাজের গতিকে। মিরাকুলানে কি থাকে আমরা সবাই জানি। আপনারা মিরাকুলানটা কিনলেই দেখবেন ট্রাইকন্টানল, এটা হচ্ছে এর উপাদান। এই ট্রাইকন্টানল উপাদানটি কিন্তু এই একটা উপাদানই থাকে এখানে মিরাকুলানে। এখন এই উপাদানটা আসলে কি? ট্রাইকন্টানল হচ্ছে এক প্রকার দীর্ঘ শৃঙ্খল সমৃদ্ধ এক প্রকার অ্যালকোহল, যেটা রাসায়নিক সংকেত হচ্ছে C30H62। এটা হলো এর রাসায়নিক সংকেত এবং এটাকে বলা হচ্ছে দীর্ঘ শৃঙ্খলা সম্পন্ন এক প্রকার অ্যালকোহল। অ্যালকোহল হলো কোনগুলো? যে সকল জৈব যৌগের লাস্টে এসে এরকম একটি হাইড্রোক্সিল আয়ন থাকে, সেগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে। তো যাই হোক, এটা হয়তো সবাই আপনারা বুঝবেন না, অতটা বোঝার প্রয়োজনও নাই। তো এই ট্রাইকোডানলটা আসলে কোথা থেকে সংগ্রহ করা হয়? এটা হলো বিভিন্ন উদ্ভিদের কিউটিকুলার অক্স থেকে, অর্থাৎ অক্স হলো এক প্রকার মোম জাতীয় একটা আবরণ, যেটা বিভিন্ন উদ্ভিদে থাকে। সাধারণত যে এই ট্রাইকোডানলটা মিরাকুলানে ব্যবহার করা হয়, সেটা সংগ্রহ করা হয় বি অক্স, অর্থাৎ মৌমাছির যে মোম আছে আর কি। তারপরে রাইস ব্রান অক্স, অর্থাৎ ধানের তুষের যেই মোম থাকে সেখান থেকে। অথবা সুগার ক্যান অক্স, আখের যে মোম থাকে। এই কাঁচামালগুলোকে সংগ্রহ করে সেটাকে ইন্ডাস্ট্রির মাধ্যমে বারবার প্রসেসিং করে তারপর হচ্ছে ট্রাক কন্ট্রোলটা তৈরি করা হয়। তো সেটা আর বিস্তারিত ব্যাখ্যা এখন আমি যাব না, কারণ সবার সেগুলো আসলে জানার প্রয়োজন নেই। তো এখন এই জিনিসটা ব্যবহার করলে কি হয় সেটা হচ্ছে আমাদের এখন জানা বা বোঝার বিষয়। কি কি উপকার আমরা পাবো? প্রথমত যে কাজটা এটা করবে, এই ট্রাক কন্ট্রোল যদি আমরা ব্যবহার করি, সে করবে কি, যে পাতায় ক্লোরোফিলের পরিমাণ বাড়াবে। এবং সে কি করবে? রুবিস্কো এনজাইমকে সক্রিয় করবে। তাহলে দেখুন, সে যখন পাতার ক্লোরোফিলের পরিমাণটা বাড়িয়ে দিবে এবং এই রুবিস্কো এনজাইম, যেটা কিনা ফটোসিনথেসিসে বড় ভূমিকা পালন করে, সেটাকে সক্রিয় করবে, তখন কিন্তু আলটিমেটলি কি হবে? ফটোসিনথেসিস বেড়ে যাবে। তাহলে ফটোসিনথেসিস বেড়ে গেলে কি হবে? ফটোসিনথেসিস বেড়ে গেলে খাদ্য উৎপাদনের হার বেড়ে যাবে। তাহলে খাদ্য উৎপাদন হার যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? খাদ্য উৎপাদন মানে কি? খাদ্য উৎপাদনটা হচ্ছে শেষমেশ কার্বোহাইড্রেট আকারে জমা হবে। তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়বে। তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়লে কি হবে? যে গাছের বায়োম্যাস, অর্থাৎ তার ওজন বাড়বে।
তার জমানো যে খাবার, গাছের ভিতরে যে জমানো খাবারটা, সে খাবারের পরিমাণটা বাড়বে। কি কি হবে? এই ট্রাইকন্ডানলটা, এই যে দুটি হরমোন, অক্সিন ও সাইটোকাইনিন, এর কাজ বাড়িয়ে দিবে। একে বলা হয় স্টিমুলেট করা, অর্থাৎ নিজে হরমোন হিসেবে কাজ করে না, কিন্তু অন্য হরমোনদের সুইচ করে দিয়ে সিগন্যাল ট্রান্সফার করে তাদের কাজের পরিমাণটা বাড়ায় দেয়। তো অক্সিজেন আর সাইটোকাইনিনের কাজটা হলো কি? অক্সিজেনের কাজটা হলো কোষ লম্বা করা, আর সাইটোজেনের কাজ হলো কোষ বৃদ্ধি করা। তাহলে যখন কোষ লম্বা হয়ে যাবে এবং কোষ বৃদ্ধি হবে, তখন গাছের ফিজিওলজিক্যাল চেঞ্জটা, অর্থাৎ শরীরের যতগুলো অঙ্গ আছে সবগুলোই কিন্তু তখন বৃদ্ধি পাবে। কি কি বৃদ্ধি পাবে? পাতা বড় হবে, চওড়া হবে। তারপরে কি হবে? তার শিকড় বৃদ্ধি পাবে। বিশেষ করে এই যে গাছের শিকড় আছে, এই গাছের শিকড়ের ল্যাটারাল অংশ যেটাকে বলা হয়, অর্থাৎ মূল শিকড়ের পরে আরো কিছু এক্সট্রা শিকড় বের হওয়া, এবং সেখান থেকে এরকম ছোট 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 যে মূলরোমটা, এই মূলরোম বের হওয়া, এই কাজটা করতে সহায়তা করবে। যখন এই শিকড়ের ল্যাটারাল অংশটা বৃদ্ধি পাবে, মূলরোমটা বৃদ্ধি পাবে, তখন কিন্তু গাছ বেশি পরিমাণ পানি এবং পুষ্টি গ্রহণ করবে। বেশি পানি প্লাস পুষ্টি। তো যখন গাছ বেশি পরিমাণ পানি আর পুষ্টি গ্রহণ করবে, তখন তো তার সবকিছুই বৃদ্ধি পাবে। গাছটার অঙ্কুশ বৃদ্ধি হবে, তার পাতা বড় হবে, চওড়া হবে, কাণ্ড বড় হবে, চওড়া হবে, তার শিকড়ের বৃদ্ধিও আরো বেশি বাড়তে থাকবে, এবং গাছের ফুল ফল বৃদ্ধি পাবে। কারণ গাছ শুরুতেই যত বেশি বড় হবে, চওড়া হবে, তত বেশি পরিমাণ তার ফুল ফল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে দেখুন কিভাবে ধাপে ধাপে ট্রাক কন্ট্রোলারটা ব্যবহার করলে, নিজে কোনো হরমোন হিসেবে কাজ না করলেও বাকি হরমোনদের স্টিমুলেট করে কিভাবে সে গাছের সব ধরনের বৃদ্ধি বাড়াতে সহায়তা করছে। আচ্ছা, এর পাশাপাশি আরো কিছু কাজ করবে। কি কাজ করবে? এই যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে কি, যে আরওএস বলে একটা কথা আছে, যার অর্থ হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। অর্থাৎ কিছু অক্সিজেনের মানে প্রজাতি যেগুলো গাছের জন্য ক্ষতিকর, যেমন সুপার অক্সাইড আয়ন, তারপরে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোক্সিল আয়ন, আচ্ছা, তারপর হলো সিংলেট অক্সিজেন, এইগুলো রাসায়নিক সংকেত। এই ধরনের কিছু আরওএস, অর্থাৎ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বলা হয় এদেরকে। এরা এক একটা রিঅ্যাক্টিভ অক্সিজেন গ্রুপ। এরা কি করে? এরা এই এই অংশটা যখন গাছের মেটাবলিজম হয়, অর্থাৎ গাছ যখন খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য তৈরির মাধ্যমে সে আবার রেসপিরেশনও করে, আমরা যেরকম আমাদের মেটাবলিজম হয়, হজম হয়, সেরকম গাছেরও হয়। এই যে সময়টা, এই সময়টাতে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস কিন্তু প্রয়োজন হয়, এটা স্বল্প পরিমাণে প্রয়োজন হয়। কিন্তু এটা যদি পরিমাণটা বেড়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু এটার দ্বারা গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানে এর পরিমাণটা কখন বাড়তে পারে? যদি কোনো কারণে আমরা গাছে কোনো ভুল স্প্রে করে থাকি, বা কোনো হেভি কেমিক্যাল স্প্রে করে থাকি, অথবা মাটিতেও যদি কোনো একটা সার অতিরিক্ত পরিমাণে স্প্রে করা হয়ে যায়, এরকম সময়ে গাছের উপর একটা স্ট্রেস বা চাপ পড়ে, অথবা অতিরিক্ত খরা হলে, পানির অভাব পড়লে, এরকম বিভিন্ন প্রাকৃতিক কারণে তাপমাত্রা কম বেশি হলে, তখন কিন্তু গাছ একটা স্ট্রেসে পড়ে। এই স্ট্রেসে পড়লে তখন এই আরওএস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের পরিমাণটা বেড়ে যায়, এটা অনেক বেশি সংখ্যায় উৎপন্ন হতে থাকে, তখন কিন্তু গাছ খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো তখন এই এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসকে কমানোর জন্য কি করতে হয়? তখন ডিঅক্সিরাইজিং এজেন্ট, এই ডিঅক্সিরাইজিং এজেন্টকে পরিমাণটা বাড়াতে হয়। অক্সিরাইজিং এজেন্ট গুলোর পরিমাণটা বাড়াতে সাহায্য করে এই ট্রাইকন্টানল। ডিঅক্সিরাইজ এজেন্টটার সংখ্যা বেড়ে যায়, তখন এই আরওএস এর পরিমাণটা কমে আবার স্বল্প জায়গায়, অর্থাৎ স্বাভাবিক জায়গায় চলে আসে। তখন গাছ কিন্তু স্ট্রেসটা মোকাবেলা করতে পারে এবং স্ট্রেসের মধ্যেও সে ভালো থাকতে পারে।
তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কি কি উপায় এবং কি কিভাবে এই ট্রায়াকন্টানলটা সহযোগিতা করে। দ্যাট মিনস এই ট্রায়াকন্টানলটাই কিন্তু রয়েছে এই মিরাকুলানের মধ্যে। তাহলে মিরাকুলানের কাজের প্রকৃতি এবং গতিটা কিন্তু আমরা বুঝে ফেললাম যে সে কিভাবে কিভাবে কাজ করে। এখন আমরা আসি যে এই মিরাকুলানটা আমরা কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব না। যে জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের। এই মিরাকুলানকে বলা হয়, মিরাকুলান বলতে এই যে ট্রায়াকন্টানল যেটা, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় মানে স্বল্প মাত্রা অধিক কাজ, এই ধরনের একটা পিজিআর। অর্থাৎ অল্প মাত্রা এটা খুব ভালো কাজ করে এবং মাত্রা যদি বেশি দিয়ে দিই আমরা, তাহলে কিন্তু উল্টো আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, হরমোন ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কোন কোন সময়ে, ফসলের কোন কোন সময়ে এটা আমরা প্রয়োগ করলে ভালো ফলাফল পাবো? একটা হচ্ছে কি, যখন হচ্ছে বৃদ্ধির সময়, বৃদ্ধি পর্যায়। বৃদ্ধি পর্যায়ে দুটা থাকে, একটা হলো চারা রোপণের পর, চারার বয়স যখন 10-12 দিন থাকে, এই সময়টা যদি আমরা এই মিরাকুলানটা স্প্রে করি, তাহলে কি হবে? তাহলে খুব দ্রুত গাছের বৃদ্ধি হবে, গাছের ডালপালা গজানো শুরু হবে, গাছের শিকড় বৃদ্ধি পাওয়া শুরু হবে। আচ্ছা, এর পরবর্তী বৃদ্ধি ধাপ কখন? যখন তার 25 থেকে 30 দিন সময় আসে। আমরা এই সময়টা যদি স্প্রে করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে গাছের বৃদ্ধি আরো ত্বরান্বিত হবে। মানে যতটুকু বাড়ার কথা ছিল তার চেয়ে কিন্তু আরো বেশি বাড়বে। পাতা চওড়া হবে, ডাল বাড়বে, শাখা প্রশাখা বাড়বে, পাতা বেশি হবে, চওড়া হবে, সব দিক দিয়ে কিন্তু খুব বেড়ে যাবে। এই যে দুটো সময়, এই দুটো সময় হচ্ছে এই কন্ট্রোলারটা ব্যবহার করার সবচেয়ে বেস্ট টাইম, সবচেয়ে সেরা সময় এদের সময়। আচ্ছা, এর ছাড়াও পরবর্তী সময় স্প্রে করলে কি হবে সেটাও আমরা একটু দেখা বা জানা বা বোঝার চেষ্টা করি। সেটা হলো কি, প্রি রিপ্রোডাকশন পর্যায়ে যেটা আমরা বলতে পারি। এই প্রি রিপ্রোডাকশন ফেজ যেটা, এই যে পর্যায়টা, এই সময় স্প্রে করলে আসলে কি কাজ হবে? প্রি রিপ্রোডাকশন বলতে আমরা কি বোঝাচ্ছি? ফুল আসার মোটামুটি একটু আগে, অর্থাৎ গাছে মুকুল আসে বা ফুল আসে, তার মোটামুটি কিছুদিন আগে যদি আমরা স্প্রে করি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হবে। যে মুকুল বেশি আসবে এবং ফুলের মান ভালো হবে। এই সময়টা আমরা কিন্তু চাইলে ট্রাইকোডার্মাটা স্প্রে করতে পারি। আচ্ছা, এখন রিস্কে কোন কোন সময়টা আমাদের? দুইটা টাইমে কিন্তু এই ট্রাইকোডার্মাটা ইউজ করা একটু রিস্কি। সেটা হচ্ছে কি, ফুল আসার সময় বা ফুল আসার পর, এই একটা সময়, আর একটা হলো ফল ধরার পরে। সাধারণত গাছে অনেক সময় ফুল থাকাকালীন আমরা অনেকে পিজিআর স্প্রে করে থাকি, আবার অনেক সময় ফল যখন মার্বেল আকৃতির হয় তখনও কিন্তু পিজিআর স্প্রে করার নিয়ম আছে। এই সময়টায় যদি আমরা এই ট্রাইকোডার্মাটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে, কারণ এটা খুব মাত্রার দিক থেকে সেনসিটিভ, সাধারণত খুব অল্প মাত্রায় দেওয়া লাগে। কিন্তু এই যে সময়টা, বিশেষ করে ফল ধরার সময়টা বা ফুল আসার পর যে সময়টা, এই সময়টা যদি আমরা স্প্রে করি আর মাত্রা যদি কোনো কারণে একটুও বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রিভার্স কাজ করবে, উল্টো ক্ষতিগ্রস্ত হতে হবে। তখন এই ফুল ঝরে পড়বে, ফুলের মান নষ্ট হবে, ফুলের সেলল গুলো ভেঙে পড়বে, সঠিকভাবে পরাগায়নটা হবে না। আবার ফল ধরার পরে যদি আমরা কোনো মতে মাত্রা একটু বেশি স্প্রে করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে উল্টো রিভার্স কাজ হবে। সে কি করবে? ফলটাকে বড় এবং চওড়া করার জন্য যে কাজ করতো অক্সিন এবং সাইটোকাইনিন, সেটিকে না বাড়িয়ে উল্টো কমিয়ে দিবে। তখন কিন্তু ঘটনা উল্টে যাবে, তখন কিন্তু আর ফল বৃদ্ধি পাবে না এবং ফলের গঠন সুন্দর হবে না। তখন কিন্তু আমরা ভালো ফলন পাবো না বা আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই কারণে বৃদ্ধির দিকে যে প্রথম 2-3টা পর্যায়, সে সময়টায় আমরা এই ট্রাইকন্টানল বা মিরাকলনটা ব্যবহার করতে পারি। আর ফুল আসার আগে সময় বা ফল ধরার পরেও ব্যবহার করতে পারবো না তা না, সে সময় ব্যবহার করতে পারবো। তবে মাত্রাটা খুব সেন্সিটিভ হওয়া লাগবে আমাদের, আমাদের মোড়কে নির্দেশিত মাত্রা এবং
ওই নির্দিষ্ট ফসলের জন্য ওই ফল আসার পরে বা ওই সময়টায় যে মাত্রাটা উপকারী বা ক্ষতি হবে না, ঠিক ততটুকু লিমিটেড বা সমমাত্রায় ব্যবহার করতে হবে। তাহলে আমরা এর থেকে উপকার পাবো। তো প্রিয় বন্ধুরা, আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছি। মিরাকুলাম সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। কি কি ভাবে কাজ করে এটি এবং কখন কিভাবে আমরা দিতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো এরকম আসলে বিভিন্ন যে প্রোডাক্ট গুলো রয়েছে, বিভিন্ন প্রকার পিজিআর রয়েছে, বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, বিভিন্ন প্রকার ছত্রাকনাশক, কীটনাশক, নেমাটোসাইড, অনেক ধরনের কৃষি পণ্য কিন্তু আছে যেগুলো কেমিক্যাল বা বায়োকেমিক্যাল, যেগুলো আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করি। তো সেই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার জ্ঞান না থাকার কারণে কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে কোন ফসলে কখন আমরা কোন জিনিসটা কিভাবে ব্যবহার করবো, কতদিন ব্যবহার করবো, কোন ডোজে ব্যবহার করবো। এ বিষয়ে কিন্তু আমাদের জ্ঞানের ভালো ঘাটতি আছে। সেই কারণে আমি আপনাদের সুবিধার্থে একটি বালাইনাশক কোর্সের আয়োজন করেছি। বালাইনাশক এক্সপার্ট কোর্স নাম দিয়েছি এটাকে। এই কোর্সটি আগামী অর্থাৎ এই মাসের 28 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত প্রথম ব্যাচ, 5 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত দ্বিতীয় ব্যাচ, আবার 10 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত তৃতীয় ব্যাচ। তো এর মধ্যে প্রথম ব্যাচটা অলরেডি ফুলফিল হয়ে গিয়েছে। আমি কোর্স অফার করার আগেই আমার যারা অন্যান্য কোর্স স্টুডেন্ট ছিলেন তাদের মাধ্যমে এগুলো ফুলফিল হয়ে গিয়েছে। এখন এই দ্বিতীয় যে ব্যাচটি রয়েছে, দ্বিতীয় ব্যাচে সীমিত সংখ্যক কিছু আসন এখনো ফাঁকা আছে। আর তৃতীয় ব্যাচটা এটা ফাঁকা আছে। তো আপনারা এখন যদি চান তাহলে আপনারা এই যে আমার এই ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই বালাইনাশক এক্সপার্ট কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এবং এই রেজিস্ট্রেশনের জন্য আমি একটি অ্যাফোর্ডেবল একটি ফি রেখেছি, মাত্র 200 টাকা। এটা সবার জন্য খুবই অ্যাফোর্ডেবল। তো আপনারা এই হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি 01717005357। এই বিকাশ নাম্বারে আপনারা এই 200 টাকা সেন্ড মানি করে তারপরে আপনারা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম, ঠিকানা এবং এই এনরোল ফিটা এনশিওর করে আপনি এই ব্যাচে ভর্তি হতে পারবেন। এবং আমি আশা রাখি যে অবশ্যই আপনি অনেক তথ্য এখান থেকে জানতে পারবেন যেগুলো আপনার যে কোনো বিষয় কৃষিকাজে অনেক বেশি সহায়তাপূর্ণ হবে। প্রিয় বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটির সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। সবাই আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।